একমাত্র বক্তা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, এ সময়ের বাংলা কবিতার ভুবনে এক উজ্জ্বল জ্যোতিষ্ক অংশুমান কর কাটোয়া বইমেলার এই মঞ্চে উপস্থিত হয়েছেন। হাসান আজিজুল হক মঞ্চে। এটা আমাদের কাছে অতীব আনন্দের, অতীব উল্লাসের, অতীব আহ্লাদের। প্রথমটা ঠিক ছিল এমনই, 30তম কাটোয়া বইমেলার মঞ্চ নামাঙ্কিত হবে শঙ্খ ঘোষের নামে। দ্বিতীয় কোনো নাম আমাদের সাধারণ সভায় উচ্চারিত হয়নি। 15ই নভেম্বর হাসান আজিজুল হকের প্রয়াণ না ঘটলে ব্যাপারটা তেমনটাই ঘটত। হাসান আজিজুল হক বাংলা ভাষার কত উঁচু মাপের কথাকার, তার চেয়েও আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ এই মহকুমার মঙ্গলকোট থানার জবগ্রামের নিঃশ্বাস প্রশ্বাসে তার বেড়ে ওঠা তার জবগ্রামই তার স্মৃতিসত্তা ভবিষ্যৎ। আমরা জানি, জেনেছিলাম এবং দেখছিও পশ্চিমবঙ্গের অনেক মঞ্চ শঙ্খ ঘোষের নামে নামাঙ্কিত। তাই আমরা এই মঞ্চকে হাসান আজিজুল হককে উৎসর্গ করেছি। আবার এটাও ঠিক, যে পরম্পরা, যে ঐতিহ্য নির্মাণ করেছে কাটোয়া বইমেলা বিগত 29 বছর ধরে, 1984 সাল থেকে 2022 পর্যন্ত, মাঝের কয়েকটা বছর বাদ দিলে, সেই চরিত্রের অনিবার্যতায় শঙ্খ ঘোষ যে আমাদের স্মরণে আসবেন, আলোচনায় আসবেন, এটা স্বাভাবিক। কবি, গদ্যকার, অনুবাদক, নানা পরিচয়ে পরিচয়িত শঙ্খ ঘোষ সম্পর্কে কোনো কথা বলার ইচ্ছা অথবা অধিকার এ মঞ্চে নেই। সম্ভবত কবি শঙ্খ ঘোষ, অথবা যেহেতু সময় সংক্ষেপ, শঙ্খ ঘোষের কবিতার একটি দিক দিয়ে আলো ফেলবেন অংশুমান কর, আমাদের প্রিয় শিল্পী ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ। এই রাঢ়বঙ্গের যামিনী রায়ের গ্রাম বেলিয়াটোড় থেকে উঠে আসা একজন কিশোর কিভাবে আত্মনির্মাণের মধ্য দিয়ে কিভাবে বাংলা সাহিত্যের কবিতার আকাশে একটি অন্যতম প্রাতিষ্ঠিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আমি শুধু শঙ্খ ঘোষ সম্পর্কে একটা কথাই বলবো, তা হচ্ছে এই, কবি, গদ্যকর বা অন্যান্য বিষয়ে তার আলোচনা থেকে আমার মনে হয় শঙ্খ ঘোষের প্রয়াণ শুধু বাংলা সাহিত্যের ভুবনকেই আলোহীন করেনি, তার চেয়েও আমার গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে বাংলার যে সামাজিক জীবন, যে জীবনে আমরা যাপন করি সাধারণ মানুষ, সেই জীবনের আকাশ থেকে অনেকখানি আলো চুরি হয়ে গেছে। দলবাদ, দলতন্ত্রবাদ, অন্তর্গর্ব শূন্যতা, মিথ্যাচার, মিথ্যার বেসাতি, এসব কিছুই যখন সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিজীবী মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে, তখন ওই মানুষটি প্রায় একতম বা কয়েকজনের মধ্যে একজন ওই মানুষটি, যারা লিখেছিলেন তফাৎ শুধু শিরদাঁড়ায়, তাদের সবার শিরদাঁড়া সবসময় সোজা থাকেনি, কিন্তু এরকম আত্মঘোষণা করেননি, করার প্রয়োজন হয়নি শঙ্খ ঘোষের। কিন্তু কি বাম রাজত্বে, কি ডান রাজত্বে, যেখানে মনুষ্যত্ব লাঞ্ছিত, যেখানে মানবতা ভুলুণ্ঠিত, যেখানে আমাদের প্রিয় বাংলার গায়ে কোনো রক্তের চিহ্ন, ওই একটা মানুষ ফুটতে ফুটতে আকাশকে স্পর্শ করেছেন, হয়ে উঠেছেন প্রতিবাদের বিবেক, প্রতিবাদের গর্জন, প্রতিবাদের ভাষা। শঙ্খ ঘোষ বাঙালির শেষ বিবেক,
আর আমরা কার কাছে বিপন্নতার মুহূর্তে, আর্তনাদের মুহূর্তে কার কাছে দুটো হাত ছুড়ে দিয়ে বলবো, একটা আকাশ দাও কবি। তাই শঙ্খ ঘোষ আমাদের বাঙালি জীবনের একটি অনিবার্য অঙ্গ। জানি না সেই শূন্যতা কখনো পূরণ হবে কিনা। শঙ্খ ঘোষের আমরা দেখেছি 1951-তে মেদিনীপুরের সেই কৃষক আন্দোলনের প্রেক্ষিতে, সেই মৃত্যুর প্রেক্ষিতে তার কবিতা। আমরা দেখেছি পরবর্তীকালে নানা রাষ্ট্রীয় সংঘাতে, 70-এর দশকে দেখেছি, আমরা 2000-এর দশকে দেখেছি, আমরা তার পরবর্তী বর্তমান দশকে ভেবেছি। সম্পূর্ণ নির্মোহ, নিরাসক্ত তিনি প্রতিষ্ঠানের সঙ্গে থেকেছেন কখনো কখনো, কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে অত্যন্ত সচেতন থেকেছেন। প্রতিষ্ঠানকে বর্জন করার স্লোগান তিনি দেননি, কিন্তু নিঃশব্দে কিভাবে নির্জনতার বলয় তৈরি করে নেওয়া যায় বাঙালি শিখেছে, হতভাগ শিখবে না শঙ্খ ঘোষের কাছ থেকে। শঙ্খ ঘোষই বলেছিলেন, এত শব্দ কেন, এত কথা কেন, চুপ, শব্দ করো না। আমাদের বাচালতা অনেক বেশি হয়ে গেল। এখন আমাদের আত্মস্থ হওয়ার সময়, এখন আমাদের আত্মসমাহিত হওয়ার সময়, এখন আমাদের বুকের ভেতর থেকে বাইরের আকাশের মধ্যে নিজেদের মিশিয়ে দেওয়ার সময়। আর কোনো কথা নয়। এখন আমাদের প্রিয় অংশমান কর বলবেন, আমরা শুনব। তার আগে আমি মঞ্চে আহ্বান করব কবি। আসলে এই কবি কথাটা বলা মাত্রই মনে হয়ে গেল, কেন তার নামের আগে কবি শব্দটা ব্যবহার করলাম। বহু ব্যবহারে সেই জীবনানন্দ দাশের কবিতার মতো শুকরের মাংসের মতো ব্যবহৃত হতে হতে হতে, কিন্তু প্রকৃতই একজন কবি অসীম বিশ্বাস, তাকে আমি মঞ্চে আহ্বান করব। তিনি বইমেলা কমিটির থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য উপহার আরেক কবি অংশমান করের হাতে তুলে দেবেন। অসীম বিশ্বাস। সামনে বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক অসীম বিশ্বাস অংশমান করের হাতে তুলে দিলেন। আমার কথা শেষ, কিন্তু গল্পের নোটে গাছটি মুড়বে না, শুরু হবে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ তুষার পণ্ডিত। এই মেলা আয়োজনের কেন্দ্রে রয়েছেন যিনি, যাকে ঘিরে এই শহরের বুধমণ্ডলী এই মেলার আয়োজন করেছেন এবং 30 বছরে এই মেলা এসে পড়েছে। আজ আমায় যখন তুষারদা শঙ্খ ঘোষের উপর এই বক্তৃতাটি করতে আমন্ত্রণ জানান, আমি সাগ্রহে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। এটাও ভালো লেগেছিল যে হাসান আজিজুল হকের নামে এই মঞ্চটি উৎসর্গিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটি হয়েছে বলে আমি মনে করি। আবার সেই মঞ্চেই শঙ্খ ঘোষকে আমরা স্মরণ করছি। একটি কথা প্রথমেই বলে নিই যে আমি হয়তো 30 মিনিটের মতো বলবো, আপনাদের একটু সহ্য করতে হবে আমায়। এবং বুঝতেই পারছেন যে যে কথা তুষারদা বলেছে, প্রাক কথন হিসেবে, কথা মুখ হিসেবে, যে শঙ্খ ঘোষের যে লিখন তা এতই বিস্তৃত, এতই বৈচিত্র্যময় যে তার সমস্ত দিকগুলিকে ছুঁয়ে যাওয়া 30 মিনিট সময়ের মধ্যে সম্ভব নয়। আমি একটি বিশেষ দিক এবং কবিতার একটি বিশেষ দিক, তার গদ্য রচনা, তার প্রবন্ধ, তার গবেষণাধর্মী যে রচনা, তার মধ্যে খুব একটা প্রবেশ করব না। আমি মূলত তার কবিতা এবং কবিতার একটি বিশেষ দিকের উপরে আমার কথাকে রাখার চেষ্টা করব। আরেকটি কথাও তুষারদা বলেছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে শঙ্খ ঘোষ ছিলেন আমাদের বিবেক এবং বলেছেন যে তার কাছ থেকে নৈশব্দকে, শব্দহীনতাকে কিভাবে ব্যবহার করতে হয় তা হয়তো আমরা শিখব বা শিখব না। এখন এই কথাটার মধ্যে একটা সমস্যা আছে। আমি আমার কথা এইভাবে সাজাবো ঠিক করিনি, কিন্তু এই
সমস্যাটাকে ছুঁয়েই আমার কথাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটা মুশকিল হয়েছে বাংলা কবিতার জগতে। আমি আমার কিছু বন্ধু বান্ধবদেরও এরকম মত ব্যক্ত করতে দেখেছি যে শঙ্খ ঘোষের যে সামাজিক ভূমিকা তা তার সৃজনশীল ভূমিকাকে অতিক্রম করে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং জাতির বিবেক বা বাঙালির বিবেক, তুষারদাও বলল যে শেষ বিবেক, এই অভিধায় তাকে অভিহিত করা হয়েছে। এবং এটা করতে গিয়ে কোথাও একটা আমরা বোধহয় শঙ্খ ঘোষের মূলত কবিতার প্রতি, তার প্রবন্ধ সম্পর্কে খুব একটা নন্নর্থক কথাবার্তা খুব বেশি আমি শুনিনি, কিন্তু তার কবিতার প্রতি সবসময় সুবিচার করিনি। কথাটা আপনাদের কাছে হয়তো একটু আশ্চর্য মনে হতে পারে, আপনারা যারা শঙ্খ ঘোষের অনুরাগী, কিন্তু যারা খবর রাখেন এমনকি ওর প্রয়াণের পরেও অনেকে এমন কথা বলার চেষ্টা করেছেন যে কবি হিসেবে শঙ্খ ঘোষ মহৎ কবি ছিলেন না, ভালো কবি ছিলেন কিন্তু মহৎ কবি ছিলেন না। তার রাহুল পুরকায়স্থের একটি বইয়ের নাম হচ্ছে আমার সামাজিক ভূমিকা। সেই সামাজিক ভূমিকাটিকে স্মরণ করতে হবে, আগামী দিনে সেটি আমাদের কথাবার্তায় বারবার ঘুরে ফিরে আসবে। এই মতটির থেকে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমার একটি দুটি লেখায় সে কথা আমি লিখেওছি। তার সামাজিক ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার সামাজিক ভূমিকার মন্দিরের যুপকাষ্ঠে আমরা তার কবি সত্তাকে বলি দিতে পারি না। তা যদি আমরা করি তার চেয়ে বড় অন্যায় কাজ আর কিছু হবে না। আমি যে কবিতাগুলি নিয়ে শঙ্খ ঘোষের বলবো, তুষারদা হয়তো, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, মুখে একটু ছুঁয়ে গেছে। সেই কবিতাগুলি হচ্ছে শঙ্খ ঘোষের প্রতিবাদের কবিতা, এবং আমার আজকের যে বলার কথা তার মূল প্রতিপাদ্য হচ্ছে এটি যে বাংলা কবিতায় প্রতিবাদের কবিতা যেভাবে লেখা হয়েছে সেই ধারাটি থেকে শঙ্খ ঘোষের প্রতিবাদের কবিতা সম্পূর্ণ একটি ভিন্ন পথে হেঁটেছে। এবং বাংলা কবিতায় প্রতিবাদের কবিতা কেমনভাবে লেখা হওয়া উচিত তার একটি দিক নির্দেশ তিনি করে গিয়েছেন। তার কবিতার জগতে তার অন্যান্য একাধিক অবদানের মধ্যে এটিকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান বলে চিহ্নিত করছি। এই কারণেই চিহ্নিত করতে চাইছি যে তার যে সামাজিক ভূমিকার কথা আমরা বারবার উল্লেখ করেছি, আজকেও এই মঞ্চে উল্লিখিত হয়েছে, সেই সামাজিক ভূমিকার সঙ্গে তার এই প্রতিবাদের কবিতার কোথাও একটা সংযোগ রয়েছে, যে কথা তুষারদা তার প্রাক কথনেও বলছিল। তার মানে কিন্তু আমি এটা বলতে চাইছি না, আমি আবারও বলি, এটা বলতে চাইছি না যে তাকে আমরা কেবল প্রতিবাদের কবি হিসেবেই স্মরণে রাখব। যেমন ধরা যাক, আমরা যদি তার দিনগুলি রাতগুলি, সেই বিখ্যাত কবিতাগুচ্ছ আত্মপ্রকাশেই যা তাকে চিহ্নিত করেছিল 5-এর দশকের একজন বিশিষ্ট কবি হিসেবে, সেই বইয়ের 11ই জানুয়ারি দুপুর, এই কবিতাটি একটু পড়ছি আমার মূল কথায় আসার আগে, একটু সহ্য করবেন আমাকে, দয়া করে শুনবেন ওর কবিতাগুলি। শঙ্খ ঘোষ লিখছেন, যুবক শঙ্খ ঘোষ লিখছেন, সুন্দর কবিতা সখী, যখন বিষণ্ণ তাপে প্রধূম গোধূলি তার করুণা বসন ফেলে সূর্যমুখী পৃথিবীকে ঢাকে, কঠিন বিলাপে কাঁপে উপশিরা শিরা, জ্যোতিষ্ক লোকের রূপশিরা একে একে ছিন্ন করে দ্বৈত আকাশ, যখন প্রেমের সত্য ভুবনে ভুবনে ফেরে করুণ লেখায়, তুমিও আসন্ন চন্দ্রে মেলে দাও হৃদয় তোমার, আমি থর থর শীতে যন্ত্রণার শিখা মেলি আতপ তির্যক, যখন পৃথিবী কাঁপে মৃত তেজা মুঠোতে আমার, তখন কবিতা মিতা প্রিয় থেকে প্রিয় সখী সুহৃদ সুন্দর। এই কবিতাটি একটি তুলনামূলকভাবে এই বইয়ের দীর্ঘ কবিতাগুলির একটি। এই কবিতায় শেষ হচ্ছে এভাবে, বহরে আলোর মালা অবসা রাত্রি ঘিরে, মেঘের ওই আকাশ ছিঁড়ে ঝরে রে বেদনা সুরা, কবিতা কল্পলতা আকুলা চঞ্চলতা। কবিতা কল্পলতা, যা বারবার পরে নানাভাবে পুনরাবৃত্ত হয়েছে বাংলা সাহিত্যের অঙ্গনে। খেয়াল করুন যে এই কবিতাটি কিন্তু একটি আদ্যন্ত, আমি বলবো, কোমল কবিতা। যে শঙ্খ ঘোষ লিখছেন যমুনাবতী, সেই শঙ্খ ঘোষ এই কবিতার মধ্যে নেই, অনুপস্থিত। বরং তিনি বলছেন কি
অসম্ভব সুন্দর একটি বাক প্রতিমা। তুমিও আসন্ন চন্দ্রে মেলে দাও হৃদয় তোমার। আসন্ন চন্দ্র, চাঁদ ওঠেনি, চাঁদ উঠবে। কবিতা সুহৃদ আমার সুন্দর কল্পলতা, তুমিও আসন্ন চন্দ্রে, যে চাঁদ উদিত হবে, সেই উদীয়মান চন্দ্রে তোমার হৃদয় মেলে দাও। এই কবিতা কিন্তু শঙ্খ ঘোষ লিখেছেন। কাজেই আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমার এর পরের কথায় হয়তো এই শঙ্খ ঘোষের কথা আমি বলবো না, যদিও স্বপন চক্রবর্তী তার একটি লেখায় দেখিয়েছিলেন এই দুই শঙ্খ ঘোষ আসলে এক, এবং সেটি আমি বিশ্বাসও করি যে এক শঙ্খ ঘোষ থেকে আরেক শঙ্খ ঘোষকে পৃথক করা যাবে না। এবং যেখানে শঙ্খ ঘোষ প্রতিবাদী, যেখানে প্রতিবাদের কবিতা লিখছেন, সেখানেও শঙ্খ ঘোষের কবিতার, যাকে আমরা বলেছি, যিনি লিখছেন দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে, যিনি লিখছেন তুমিও আসন্ন চন্দ্রে মেলে দাও হৃদয় তোমার, তিনিও আছেন যখন তিনি যমুনাবতী লিখছেন। সে ভিন্ন প্রসঙ্গ, সে আলোচনায় আমি আজকে যাব না। আমি বলেছি যে আজকে আমার এই প্রসঙ্গ শঙ্খ ঘোষ বক্তৃতায় মূল বলার কথাটি হলো এই, যে বাংলা প্রতিবাদের যে কবিতা লেখা হয়েছে, সেই প্রতিবাদের কবিতায় শঙ্খ ঘোষের যে সংযোজন, সেই সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটিকেও ছুঁয়ে দিয়ে গেছে তুষারদা। পণ্ডিত মানুষ তো, পড়াশুনো করা মানুষ, মেধাবী মানুষ, হৃদয়বান মানুষ, কবিতাকে কেবল মস্তিষ্ক নয় অন্তর দিয়ে উপলব্ধি করে, তাই নির্যাসটুকু ছুঁয়ে দিয়ে গেছেন তুষার পণ্ডিত, আমাদের প্রিয় তুষারদা। আমার বলার কথাটি থাকবে একটি ভঙ্গিমার প্রতি। সেই ভঙ্গিমাটি হচ্ছে তর্জনী তুলে কথা বলা, যা প্রতিবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং যারা শঙ্খ ঘোষকে নিবিড়ভাবে পড়েছেন তারা বুঝতেই পারছেন যে আমি আসলে নিঃশব্দের তর্জনী এই লেখাটির সঙ্গে তার প্রতিবাদের কবিতাকে সংযুক্ত করে আজকে আমার কথা সাজাতে চাইছি। কেন আমি এই কথাটি বলছি? যে শঙ্খ ঘোষ যে প্রতিবাদের কবিতা লিখেছেন, সেই প্রতিবাদের কবিতার ধারাটি ব্যতিক্রমী। ইংরেজিতে একে বলা হয় টল ক্লেম। একটি খুব বড় দাবি আমি করতে চলেছি, আমি করেওছি কিছুদিন আগে। নিউজ ইন্ডিয়া বলে একটি সর্বভারতীয় বা আন্তর্জাতিক ইংরেজি পত্রিকায় একটি ইংরেজি লেখায় দাবি আমি করেছিলাম যে বাংলা কবিতায় প্রতিবাদের যে ধারাটি ক্রমশ প্রতিষ্ঠা পেয়েছে, সে অ্যান্টি পোয়েট্রি বলে চিহ্নিতই হোক, বা সুভাষ মুখোপাধ্যায়ের ছড়ার চলনে বলা কথা, বা গদ্য কবিতার মধ্যে প্রতিবাদী হোক, বা আমাদের বন্ধু শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ, যার কথাও বারবার ঘুরে ফিরে অনেক সময় এসেছে, যার কবিতার একটি পঙ্ক্তিও উদ্ধৃত হয়েছে আজকের এই সভায়। সেই ধারাটি আসলে রবীন্দ্রনাথের যে প্রতিবাদের কবিতার ধারা ছিল তার থেকে পৃথক। এবং আমি বলেছি যে এই ধারাটির প্রবক্তা যদি হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গেছেন বাংলা কবিতার কেন্দ্রে, এই হিসেবে যদি কাউকে চিহ্নিত করতে হয়, সুকান্তর নামটা আসবেই, কিন্তু তার চেয়ে সুকান্ত খুব বেশি দিন ছিলেন না আমাদের মধ্যে। তার চেয়ে বেশি দিন ক্রিয়াশীল ছিলেন কাজী নজরুল ইসলাম, এবং আমি বলবো নজরুলকে আমরা সেই প্রতিবাদী কবিতার যে ধরন বাংলা কবিতার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং ফুলে ফলে পল্লবে বিকশিত হয়েছে, ভিন্ন হয়েছে গঠনে আঙ্গিকে, কিন্তু চেতনে নয়, প্রকাশ ভঙ্গিমায় নয়। প্রকাশ ভঙ্গিমা মানে আমি গঠনগত প্রকাশ ভঙ্গিমার কথা বলছি না, আমি বলছি কবিতার অন্তঃপ্রকৃতির প্রকাশ ভঙ্গিমার কথা। তাহলে তাকে কাজী নজরুল মনে করে দেখুন। তার সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী, যে কবিতা একটি রাত্রি জেগে তিনি লিখেছিলেন, এবং কাকাবাবু মুজাফফর আহমেদ ছিলেন যার প্রথম শ্রোতা। পেন্সিলে লেখা হয়েছিল এই কবিতা। সেই কবিতায় এই বজ্র নির্ঘোষ ছিল, যা বাংলা কবিতায় তার আগে হয়নি। আর কত বড় কবি নজরুল তা নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়, কিন্তু মেনে নিতে হবে যে রবীন্দ্রনাথের থেকে সম্পূর্ণ পৃথকভাবে নিজের অস্তিত্বকে যিনি চিহ্নিত করতে পেরেছিলেন, সেই সময় তিনি আর কেউ নন, তিনি কাজী নজরুল ইসলাম। এবং তিনি বলছেন, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর আমি চির উন্নত শির। এভাবেই পড়লাম এই কারণে যে এই কবিতার ওই অন্তঃপ্রকৃতিটাকে ধরতে হবে। এইটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে এই কবিতাটার স্পিরিট।
এবং কবিতাটা উত্থান পাচ্ছে, আস্তে 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 কবিতাটা উত্থান পাচ্ছে, কবিতাটা বিস্তার লাভ করছে, বিস্তার লাভ করছে, বিস্তার লাভ করছে, উত্থান পাচ্ছে। এবং কবিতা যখন সময় শেষ হচ্ছে, কবিতা যদি গানের মতো করে আমরা এই কবিতাটির গঠনকে বিশ্লেষণ করি, তাহলে দেখবো কবিতাটি যখন শেষ হচ্ছে তখন এই ভয়ঙ্কর শব্দ রচনা করছেন যেমন তিনি, তেমন ওই যে কবিতার উত্থান, কবিতা ধীরে 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 উঠছে, কখনো নেমেছে, কখনো আবার নেমেছে, কখনো আবার উঠেছে, এবং শেষ পর্যন্ত কিন্তু একটা উত্থানে গিয়ে কবিতা শেষ হচ্ছে। যদি কবিতা যারা আবৃত্তি করেন, আজি সব্যসাচীর এই আবৃত্তি, এই কবিতার যারা শুনেছেন তাদের মনে থাকবে, শেষ করছেন আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। এইখানে গিয়ে কবিতা শেষ হলো। এই যে বলার স্পর্ধা, উঠিয়াছি একা চির উন্নত শির, ধাপে ধাপে কবিতাটিকে নির্মাণ করতে 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 একটি উত্তুঙ্গ মুহূর্তে কবিতাটিকে নিয়ে গিয়ে তিনি পৌঁছে দিলেন। সশব্দে একটি বিস্ফোরণের মতো এই কবিতাটি ফেটে পড়ল। আমার কৈফিয়ত, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই শৈশবই, নরমভাবে শুরু হচ্ছে। এই কবিতা শেষ হচ্ছে কোথায়? প্রতিবাদ করছেন, নিজেকে ডিফেন্ড করছেন। শেষ হচ্ছে কোথায়? এই নরম চালে যে কবিতা শুরু, সেই কবিতা শেষ হচ্ছে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আবারও ওই এক উত্থান, উঠছে 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 কবিতা। এই ধারাটা না প্রতিষ্ঠা পেয়ে গেছে বাংলা কবিতার। যদি প্রতিবাদের কবিতাগুলোকে খেয়াল করেন, নবারুণ ভট্টাচার্যের কবিতা, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, মণিভূষণ ভট্টাচার্যের কবিতা, খেয়াল করবেন যে প্রতিবাদের কবিতা ক্রমশ 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 উত্থিত হয়, উঠে দাঁড়ায় কবিতা। নতুন একটা কবিতা পড়তে উঠে দাঁড়ালেন অরুণ মিত্র, তেমন উঠে দাঁড়ায় কবিতা। এই ধারা থেকে শঙ্খ ঘোষ সরে এলেন। প্রথমেই সরে এসেছেন তা নয়, বা চিরকাল সরে এসেছেন তা নয়, সব সময় সরে এসেছেন তা নয়। কখনো তার মনে হয়েছে যে না, এই ধারাটাকেই আমার প্রতিষ্ঠা দিতে হবে এবং ধারার মতো করেই কবিতা লিখতে হবে। যখন তার কবিতা উঠে দাঁড়াচ্ছে, মাথা তুলে দাঁড়াচ্ছে, মাটির ওপর গাছ যেভাবে দাঁড়ায় শক্ত হয়ে, তেমন পা রেখে, চোখে চোখ রেখে কবিতা তাকাচ্ছে শাসকের দিকে, রাষ্ট্রের দিকে। কখনো তাকাচ্ছে কবিতা এভাবে, আবার কখনো তাকাচ্ছে না, আমি না তাকানোর জায়গায় বেশি যেতে চাইছি, কিন্তু তাকাচ্ছে যে সে কথাকে অস্বীকার করছে না। এবং যে কথা তুষারদা বলছিলেন, তুষার পণ্ডিত বলছিলেন যে জমানা দেখেননি, শাসককে দেখেননি। যখন তার মনে হয়েছে অন্যায় হচ্ছে, যেমন 2 লাইন 3 লাইনের বিবৃতি দিয়েছেন, তেমন কবিতাও লিখেছেন। যমুনাবতী বহু পঠিত কবিতা, সেটি বলছি না। আরেকটি কবিতা, যে কবিতায় এই উচ্চকিত স্বর, যে কবিতায় এই বিস্ফোরণ ঘটছে, আমি যে বললাম যে উত্থান, শেষ পর্যন্ত যেন মানে একটা বোমা বাঁধা হচ্ছে, সুতো বাঁধা হচ্ছে এবং তারপর বোমাটাকে ছুড়ে দেওয়া হলো, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নজরুল বলছেন, শঙ্খ ঘোষ লিখছেন সেরকম কবিতা। কে কাকে বোঝাবে কিছু আর, অর্থহীন শব্দগুলি আর্তনাদ করে, আর তুমি তাই স্তব্ধ হয়ে শোনো। দেশ আমাদের আজও কোনো, দেশ আমাদের মাতৃভাষা দেয়নি এখনো। এই কবিতার নাম আপনারা জানেন, দেশ আমাদের আজও কোনো। এভাবেই পড়তে হবে যেভাবে আমি পড়লাম। কবিতার অন্তঃপ্রকৃতি তাই প্রার্থনা করছে আমাদের কাছ থেকে, সেই পাঠ, সেই আবৃত্তি প্রার্থনা করছে আমাদের কাছ থেকে। পুরনো লেখা, অনেক পুরনো লেখা, সাম্প্রতিক সময়ের লেখা, কিছুদিন আগে লেখা। কৃত্তিবাস পত্রিকার জন্য এই কবিতাটি দিয়েছিলেন আমাকে। স্যার যখন দেন কবিতাটি, আমি চমকে উঠেছিলাম, কবিতাটি পেয়ে চমকে উঠেছিলাম। পড়ছি কবিতাটি। কবিতাটির নাম হচ্ছে বিশ্রামভালাপ। 2 পরিচারিকা কলকাতার একটি বড় ফ্ল্যাটে দুপুরবেলা কাজের শেষে বিশ্রাম করছেন। 1 2 1 2 এরকম করে গোটা কবিতাটি সংলাপে লেখা। 1, কাঠমান্ডিটা কোথায় গো মাসি? জানি না বাপু, অত। 2 বলছে, হবে হয়তো কাঠমান্ডুর দিকে। না না, সে তো বহুদূর, সে তো শুধু পাহাড়ের দেশ, সে হয়তো কাছাকাছি হবে। কেন মনে হলো নামটা তুই শুনলি কোথায়? টিভিতে বলছিল যে ওইখানে ধুন্ধুমার লেগে গেছে খুব। গণ্ডগোল কোথায় নেই, ও তো এখন একটু পরে উঠে চা বানাতে হবে, চারদিকে হানাহানি রক্তারক্তি, এসব ভেবে আর কি করবি বল। না মাসি, এটা মনে হয় তার চেয়ে বেশি কিছু হবে। কিসে মনে হলো?
দয়ার শরীর দিদি নিজেরই দলের লোককে ধাতারি দিয়েছে খুব, তাই মনে হয় খুব একটা গোলমেলে কাণ্ড চলছে ওখানে। চলুক, যা খুশি চলুক, দুনিয়া গোল্লায় যাক। এখন দুদণ্ড কোনো মতে জিরিয়ে নে তো, কাটমানি থাকুক তার কাটাকুটি নিয়ে, কাটমানি ধুয়ে কি জল খাবি? স্ট্রেট লিখছেন, দেশ আমাদের আজও কোনো মাতৃভাষা দেয়নি এখনো। স্টেটমেন্টকে কবিতা করে তোলা খুব কঠিন। দ্বিতীয় যে কবিতাটা, সেটি কবিতা হয়েছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন করবেন, যে কি কবিতা নাকি? আমি যদি না বলে দিতাম যেটি শঙ্খ ঘোষের লেখা, অনেকে বলতে ধুত এটা কোনো কবিতাই নয়। দুজন পরিচারিকার সংলাপ এভাবে বিধৃত হয়েছে এই কবিতায়। লেখাটির নাম বিশৃঙ্খলা, কৃত্তিবাস পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কিন্তু স্ট্রেট লেখা, পরিষ্কার লিখছেন, কোনো আড়াল নেই। এবং এই কবিতা উত্থিত হচ্ছে। কিন্তু এইটা কিন্তু শঙ্খ ঘোষের প্রতিবাদের কবিতাগুলোর আমি বলবো একটা সময়ের পর মূল চলন থাকেনি। মূল চলনটা ছিল অন্যরকম। গোটা দেশ জোড়া যৌঘর যারা পড়েছেন তারা হয়তো আমার কথার সঙ্গে সহমত হবেন। কি ছিল ওই যে নৈশব্দের কথা তুষারদা বলছিলেন, প্রতিবাদের কবিতায়, বাংলা প্রতিবাদের কবিতায় শঙ্খ ঘোষ প্রথম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরোধিতা করতে পারেন, বিরোধী মতকে গ্রহণ করব, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি যে বাংলা প্রতিবাদের কবিতায় শঙ্খ ঘোষ প্রথম নৈশব্দকে আসন পিড়ি করে বসিয়েছেন, পেতে দিয়েছেন আসন, নৈশব্দকে আপ্যায়ন করেছেন। কেন? তার কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন কবি যখন তিনি দিনগুলি রাতগুলি লিখছিলেন, তখন যা তাঁর যে কবি চেতন, আর শঙ্খ ঘোষ যখন গোটা দেশ জোড়া যৌঘর লিখছেন, তখন তাঁর যে কবি চেতন তা কিন্তু এক নেই। আর সময়ের সঙ্গে সঙ্গে নানা অভিজ্ঞাতে, ঘটনা পরম্পরায়, পাঠবৃত্তের পরিসর বৃদ্ধিতে একজন মানুষের চেতন নির্মিত হতে থাকে। কবির তো বটেই, লেখকের তো বটেই, চিন্তকের তো বটেই। এবং নিঃশব্দের তর্জনী একটি প্রবন্ধ শঙ্খ ঘোষের 1966 সালে লেখা। 66 সাল। আমি একটুখানি পড়ছি, যেহেতু বক্তৃতা একটু সহ্য করবেন দয়া করে, গদ্য পড়ছি নিঃশব্দের তর্জনী থেকে। লিখছেন শঙ্খ ঘোষ, তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা এবং নিঃশব্দ কবিতা। খেয়াল করুন, দুটি শব্দ বন্ধ ব্যবহার করলেন। লিখতে হবে নিঃশব্দে কবিতা এবং নিঃশব্দ কবিতা। কবিতা কি নিঃশব্দ হতে পারে? লিখিত শব্দ মাত্রই তো উচ্চারিত হওয়ার দাবি রাখে। কি করে লেখা হবে তাহলে এই নিঃশব্দ কবিতা? শব্দই জানে কেমন করে সে নিঃশব্দ পায়, ঐশ সূত্র না ছিঁড়েও। উনি জানতেন, তাই বলছেন শব্দ জানে যে সে কি করে নিঃশব্দ পায়। তার জন্য বিষম ঝাঁপ দেবার দরকার আছে দুঃসহ আড়াল থেকে। দুঃসহ কেননা অন্তরাল সহ্য করাই মানুষের পক্ষে সবার চেয়ে কঠিন। কবিকে তো আজ সবটাই খেয়ে ফেলছে মানুষ, তাই মানুষের এই শেষ দায়টা মেনে নিয়েও ঘুরছে সে। অন্তরাল ভেঙে দিয়ে এক শরীর দাঁড়াতে চাইছে অন্য শরীরের সামীপ্যে। তা যদি না হয় তাহলেই সহ্য যায় পেরিয়ে, কিন্তু তবু সেই দুঃসহ আড়ালে বসে সে তৈরি রাখবে একটা দৈনন্দিনের মুখোশ। তাকে কেউ চিনবে না, আঙুল তুলে বলবে না এ লোকটা কবি, আর তার ভিতর থেকে গোপনে জন্ম নেবে নিঃশব্দ কবিতা। এখন যে কথাটা আড়ালে চলে যাবেন, অন্তরালে চলে যাবেন একজন কবি, তাকে কেউ চিহ্নিত করবে না কবি হিসেবে, আঙুল তুলে বলবেন এর একটা কবি। এবং এবং লিখছেন যে কবিকে তো আর সবটাই খেয়ে ফেলছে মানুষ, সেই মানুষ যে মানুষ শব্দহীন হতে জানে না। এবং সেই জন্যই অন্তরাল প্রয়োজন, এবং সেই অন্তরালের প্রয়োজনীয়তার পাশাপাশি উনি বলছেন দৈনন্দিনের মুখোশও থাকবে কবির, কিন্তু সেটা মুখোশ। তার আড়ালে, তার পেছনে অন্তরালে থাকবেন সেই কবি যাকে চিহ্নিত করা যাবে না কবি হিসেবে, যার ভিতর থেকে গোপনে জন্ম নেবে নিঃশব্দ কবিতা। খেয়াল করুন, যিনি জন্ম দেবেন নিঃশব্দ কবিতা শঙ্খ ঘোষ লিখছেন না,
যার ভেতর থেকে স্বতঃপ্রণোদিতভাবে জন্ম নেবে নিঃশব্দ কবিতা। যদি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন একজন কবি, অন্তরালে থাকার সাধনা, নৈর্ব্যক্তিকতার কথা আসলে শঙ্খ ঘোষ বলতে চাইছেন যে দৈনন্দিনের মুখোশ করে চতুর্পার্শ্ব থেকে কি করে নিজেকে একটুখানি দূরে রাখতে হয়, বিচ্ছিন্ন করে রাখতে হয়। এই বিচ্ছিন্নতার সাধনা একজন কবির আরাধ্য যদি হয়, তাহলে শেষ পর্যন্ত তার ভেতরে স্বতঃসারিত হবে নিঃশব্দ কবিতা, এবং সেই কবিতা লেখা হবে নিঃশব্দ। লিখতে হবে নিঃশব্দ কবিতা এবং নিঃশব্দ কবিতা। এখন দুঃসহ আড়াল থেকে আবার বিষম ঝাঁপ দেওয়ার কথা বলেছেন। দুঃসহ আড়াল থেকে বিষম ঝাঁপ দিতে হবে, সেটা কি করে সম্ভব? বলছেন দুঃসহ আড়ালে থাকবে, আবার লিখছেন, খেয়াল করুন, যে দুঃসহ আড়াল দরকার আছে, তার জন্য বিষম ঝাঁপ দেবার দরকার আছে দুঃসহ আড়াল থেকে। কি করে সম্ভব এই আড়াল থেকে বিষম ঝাঁপ দেওয়া? একটু পরে ওই প্রবন্ধেই লিখছেন, আবারও সহ্য করুন আমায় 2 মিনিটের জন্য পড়ছি। 5 মাথার ভিড়ের মধ্যে দাঁড়ালে ভাসিয়ে নিয়ে যাবে স্রোত, কেবল এই ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কাগজের ফুলের মতো খসখসে ব্যালকনিতে। কিন্তু ওই রঙ্গিনী কাকলির মধ্যে থেকে তো যেতে হবে, তারই সংঘর্ষের ভিতর থেকে বাড়িয়ে দিতে হবে নিঃশব্দের তর্জনী। আমি যদি কোনো কথা নাও বলি, মেঘে টাকা তারায় ঋত্বিক বলিয়েছিলেন আই অ্যাকিউজ ইউ, তর্জনী তুলে তার বাবাকে। যদি ওটা নাও বলা হতো, শব্দটা যদি নাও থাকতো, তর্জনী তুললেই আই অ্যাকিউজ ইউ, আমি অভিযোগ করছি। এবং এই জেস্চারের কথা শঙ্খ ঘোষ বলছেন, যে কবিতাকে এই জেস্চারে গিয়ে দাঁড়াতে হবে, কবিতায় নিঃশব্দের তর্জনী তুলবে, সেটাই কবিতার কাজ। কিন্তু ওই ভিড়ের ভেতরে তো যেতেই হবে, সেই স্রোতের থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা যাবে না। লিখছেন 5 মাথার মোড়ের বর্ণনা এটা। কবিতা এখন সেই তর্জনী খুঁজে বেড়ায়। এবার বোঝা যাচ্ছে যে উনি কিন্তু জীবন বিমুখতার কথা বলছেন না। উনি বলছেন, আমি যে কথা বলছিলাম, যে জীবন থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে নিয়ে একটা আড়ালের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, যাতে করে আমাকে কেউ চিহ্নিত না করতে পারে যে এই লোকটা হচ্ছে কবি, এবং যার ফলে আমি নিঃশব্দ কবিতা লিখব, নিঃশব্দের তর্জনী তুলে দাঁড়িয়ে থাকবো কেবল, আর কিচ্ছু বলবো না। তার জীবনযাপনটাও ছিল এরকম। আমার মনে পড়ে গেল এই কথা বলতে বলতে একটি ছবি, আপনাদের অনেকের মনে আছে, নন্দীগ্রাম নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল। কয়েকজন বুদ্ধিজীবীকে রাষ্ট্র জেলের পেছনে নিয়ে গেছে, গারাদের পেছনে নিয়ে গেছেন, তাদের ছাড়াতে গেছেন জেল থেকে শঙ্খ ঘোষ এবং অপর্ণা সেন সহ আর কয়েকজন। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এই ছবি পরের দিন প্রকাশ পেয়েছিল। জেলের গরাদ, উল্টো দিকে দাঁড়িয়ে আছেন শঙ্খ ঘোষ, চেয়ে আছে দুটি চোখ, কোনো কথা তিনি বলেননি, তার উপস্থিতি ছিল। ওই চোখ দুটি তর্জনী মানে কিন্তু এখানে সত্যিকারের তর্জনী নয়। তর্জনী শব্দটিকে আমাদের প্রতীক হিসেবে নিতে হবে। এবং ওই যে চেয়ে থাকা শঙ্খ ঘোষের, গরাদের এপার থেকে ওপাশে তাকিয়ে আছেন, কাদের দেখছেন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন যখন ছবিটা বেরোয় মনে হচ্ছে যেন গোটা সমাজের দিকে তাকিয়ে আছেন। আই অ্যাকিউজ ইউ, চোখ দিয়ে নিঃশব্দের তর্জনী তুলেছেন। মনে হচ্ছে যেন রাষ্ট্রের দিকে তাকিয়ে আছেন, আই অ্যাকিউজ ইউ, চোখ দিয়ে নিঃশব্দের তর্জনী তুলেছেন। যে কারণে মাথায় রাখতে হবে যে যখন তিনি এই নিঃশব্দের তর্জনীর কথা বলছেন, তখন আক্ষরিক অর্থে তর্জনীর কথা বলছেন না। তর্জনী একটি মেটাফোর, তর্জনীকে একটি প্রতীক হিসেবে আমাদের গ্রহণ করতে হবে, হয় একটা মেটাফোর নইলে একটা প্রতীক। এবং সেই জায়গা থেকে উনি নিঃশব্দ কবিতা লেখার চেষ্টা করেছেন, এমনকি প্রতিবাদের কবিতাতে, যা তার আগে আর কেউ করেননি সেভাবে। ওই যে ঘরানা, সুকান্ত এবং তারপর নজরুল, যে ঘরানাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন বাংলা কবিতার কেন্দ্রে, যেই ঘরানার সম্প্রসারণ হিসেবে আমরাও এখনো লিখে চলি কবিতা। আমরা কেউ পারিনি শঙ্খ ঘোষকে অনুকরণ করতে, কেউ পারিনি। আমরাও চাই শেষকালে এমন একটা আঘাত দিতে প্রতিবাদের কবিতায়, যে আঘাতের লাইনটি মানুষের মুখে মুখে ঘুরে 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 ফিরবে। সে আমি লিখি, আমার বন্ধু শ্রীজাতই লিখুক, সে সুবোধ সরকারই লিখুক, সে বিনায়ক বন্দ্যোপাধ্যায় লিখুক, আর সে নির্মল হালদারই লিখুক, আর সে মৃদুল দাশগুপ্তই লিখুক। শঙ্খ ঘোষ সেটা লেখেননি। কেন লেখেননি? কেন আমি বলছি লেখেননি? একটা অংশ আরেকবার পড়ছি। এই যে শরীরী ভঙ্গি দিয়ে যে কাজ করা সহজ, সেই কাজ শব্দ দিয়ে কি করে করা যেতে পারে। আমি এই কথাটা বলছিলাম যে এই ছবিটা
খুব সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু ওখানে ওর চোখ দুটোই তর্জনী। বা আমি শুধু আঙুলটা তুললাম, কোনো কথা বললাম না, আঙুলটা তুলে দাঁড়িয়ে থাকলাম, আপনি বুঝছেন আমি কি বলতে চাইছি। তর্জনী খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শব্দ কি করে তর্জনী হবে? নিঃশব্দের তর্জনী। শব্দ তো উচ্চারণ দাবি করে। উত্তর দিচ্ছেন শঙ্খ ঘোষ, পড়ছি আর একটু। যে ফুল তুলে আনি আর হাতে পাই যে ফুল, ভাবুন, গাছ থেকে ফুল তোলা, যে ফুল তুলে আনি আর তারপরে হাতে পাই যে ফুল, এই যে ফুল পেলাম, এই ফুল গাছ থেকে তোলা হয়েছে। এ দুয়ের মাঝখানে এক অবাচ্য নিঃসত্বকে দেখতে চেয়েছিলেন কবি উনগারেত্তি, লিখছেন শঙ্খ ঘোষ। এই দুয়ের মাঝখানে, খেয়াল করুন শব্দ ব্যবহার, এক অবাচ্য নিঃসত্বকে দেখতে চেয়েছিলেন উনগারেত্তি। সেই ফুল যা শব্দেরই অন্য এক নাম ছিন্ন করে এনেছিলেন তিনি নীরবতা থেকে কেবল নীরবতারই মধ্যে ছড়িয়ে দেবার জন্য। আহা আহা, কি লিখছেন! সেই ফুল যা শব্দেরই অন্য এক নাম ছিন্ন করে এনেছিলেন তিনি নীরবতা থেকে কেবল নীরবতারই মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যেখানে কণ্ঠ ফিরে পায় তার সুঠাম স্বর, ওই নীরবতার মধ্যে কণ্ঠ উচ্চারিত হয়। শব্দ কথা বলে, কিন্তু শব্দ নীরব। আবার এই বৈপরীত্য সম্ভব। গতি ভিতরে ভিতরে জায়গা করে দেয় জ্যোতির জন্য, খুব গুরুত্বপূর্ণ। গতি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গতি হঠাৎ করে একটা জ্যোতির জায়গা তৈরি করলো। কখন? যখন ওই ফুলকে তুলে এনে সেই যে ওই দুটোর মাঝে, যে ফুলকে তুললাম আর যে ফুল হাতে পেলাম, তার মাঝে একটা কিছু রয়েছে। ওই মাঝখানটুকু হচ্ছে নৈঃশব্দ, ওই মাঝখানটুকু হচ্ছে জ্যোতি। সেই জ্যোতির কথা বলছেন। ওই গতিকে যেখানে একটুখানি হলেও প্রতিহত করছে জ্যোতি, জায়গা করে দিচ্ছে গতি জ্যোতির জন্য। আমাদের জন্য কে এনে দেবে শব্দ মধ্যগত সেই অবাচ্যতা? শব্দ মধ্যগত সেই অবাচ্যতা, তার উপাস্য এটি। শব্দ মধ্যগত অবাচ্যতা, শব্দের মধ্যে থাকা অবাচ্যতা, যা বলা যায় না কখনো। শব্দের মধ্যে শব্দ খুব সরব নয় সবসময়। শব্দের অন্তর্গত নৈঃশব্দকে ধরে রাখা যায়, কবি পারেন যদি চেষ্টা করেন, কিন্তু সে এক দুরূহ সাধনা। প্রতিবাদের কবিতায় তো আরোই বেশি। এই কাজটি কিন্তু শঙ্খ ঘোষ করেছিলেন। কি করে করেছিলেন? সময় শেষ হয়ে আসছে, আমি দুটি উদাহরণ দেব। পরে একটি নৃত্যগীতি আলেখ্য আছে। শুষ্ক নিরস কথা আপনাদের বেশিক্ষণ সহ্য করতে হবে না। একটা কবিতা পড়ছি, গোটা দেশ জোড়া যৌঘর বইটি থেকে, 2010 সালে প্রকাশ পাচ্ছে নন্দীগ্রাম পর্বে। কবিতাটির নাম বুড়ো। 7 পংক্তির একটি কবিতা, ওটা কবিতাটি পড়ছি। দাহ কাজ সাঙ্গ করে যে যার মতো ফিরে গেছে সবাই, গোটা পাড়া শুনশান, কাছেই শেয়াল ডাকছে, ঘরের পাশে লেগে থাকা রক্ত দাগ মুছে নিতে নিতে বিড়বিড় করছে দাওয়ায় বসে থাকা একলা বুড়ো, জেগে থাকাও একটা ধর্ম। আমার মনে হয় কবিতাটা এভাবেই পড়া উচিত। প্রতিবাদের কবিতা, প্রতিবাদ করছেন। গোটা পাড়া শ্মশান হয়ে গেছে, গোটা পাড়া শুনশান, কাছেই শেয়াল ডাকছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, তার বিরুদ্ধে কথা বলছেন। চিৎকৃত নয়, ওই খেয়াল করুন, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, সে কথাই বলছেন শঙ্খ ঘোষ। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কিভাবে সেই সর্বনাশ লিখিত হবে? যদি আমি জেগে থাকতে পারি। এবং কি বলছেন? কবিতা উত্থিত হচ্ছে না এখানে। ধাপে 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 ধাপে, যাকে আমরা ওয়েস্টার্ন মিউজিকে শুনি, সেভাবে ওপরের দিকে যাচ্ছে না, খাদে নামছে। বসে বিড় করছে দাওয়ায় বসে থাকা একলা বুড়ো। একা জেগে আছেন এক বৃদ্ধ, দ্বার রক্ষী, সময়ের, সভ্যতার, যাকে তুষারদা বলছিলেন বিবেকের। জেগে থাকাও একটা ধর্ম।
এইখানে কবিতা শেষ হচ্ছে। প্রতিবাদের কবিতা, উত্থান নেই এই কবিতায়, চিৎকার নেই এই কবিতায়, নিঃশব্দের তর্জনী আছে। এটি একটি নিঃশব্দ কবিতা, নিঃশব্দে রচিত কবিতা। বাংলা কবিতায় এই রকমের প্রতিবাদের কবিতার কেউ লেখেননি, এত শান্ত প্রতিবাদের কবিতার কেউ লেখেননি। মনে করে দেখুন, নন্দীগ্রাম পর্বে যে সমস্ত কবিতা লেখা হয়েছে, রাগ রাগ রাগ, কাঁচা রাগ, এবং সেই রাগের খুব প্রয়োজন ছিল, কিন্তু তার পাশে এই কবিতা লিখছে শঙ্খ ঘোষ, বিড়বিড় করছে বুড়ো, জেগে থাকাও একটা ধর্ম। আর যে কবিতা খুব পরিচিত, সেই কবিতায় কি নিঃশব্দের তর্জনী আছে? দলতন্ত্রের কথা বলছিল তুষারদা, খুব পরিচিত কবিতা আমাদের, শঙ্খ ঘোষের। তুমি কোন দলে? বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে। ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে। পুলিশের গুলিতে যে পাথরে লুটায় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল। কে মরেছে ভিলাইতে ৩৬গড়ের গায়ে, কে ছুটেছে কার মাথা নয় তত দামি। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেখে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। নিঃশব্দের তর্জনী। এটি একটি অদ্ভুত কবিতা, অদ্ভুত কবিতা। আগের কবিতায়, গোটা কবিতাটাতেই কোনো উচ্চকৃত স্বর ছিল না। এই কবিতাটা নয়, এই কবিতায় ক্রোধ শঙ্খ ঘোষের প্রকাশ পাচ্ছে। রেগে উঠছেন তিনি, পবিত্র অগ্নির মতো ক্রোধ জ্বলে উঠছে। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথ হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেখে দাও, দেখে দাও। দেখে মতো শব্দ অত্যন্ত অত্যন্ত তীরের মতো ছুটে যেতে পারে যে শব্দ, সেই শব্দ ব্যবহার করছেন। দেখে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। তারপরে শেষ পংক্তি, আমরা প্রস্তুত ছিলাম না এই পংক্তির জন্য। আমরা ভাবছিলাম আরেকটা এরকমই, যাকে আমরা বলি আমাদের 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 হৃদয়ে বিদ্ধ করে দেওয়ার মতো পংক্তি, আমাদের উত্তেজিত করে দেওয়ার মতো পংক্তি, আমাদের অ্যাড্রিনালিন খরচ করে দেওয়ার মতো একটি পংক্তি শঙ্খ ঘোষের কলম থেকে উৎসারিত হবে। তা হলো না, তার বদলে কবিতাটি পড়ে গেল। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, বলছেন নজরুল। শঙ্খ ঘোষ সেই স্পর্ধা নিয়েই প্রশ্ন করছেন, যেই দলতন্ত্রকে প্রশ্ন করছি। আই অ্যাকিউজ ইউ, এই দলতন্ত্রের জন্য। কিন্তু নিঃশব্দের তর্জনী তুলে বলছেন আত্মঘাতী ফাঁস থেকে। এই দলতন্ত্রের সঙ্গে নিজেকে মেলাতে না পেরে একজন মানুষ আত্মঘাতী হয়েছে। সেই ফাঁস থেকে তাকেও ছেড়ো না, সব বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো। এতক্ষণ চিৎকার হচ্ছিল, এতক্ষণ চিৎকার হচ্ছিল, দেখে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। শেষ করছেন, আরো উত্থান দাবি করছে যেখানে কবিতাটি, প্রতিবাদের কবিতাটি যেখানে আরো উত্থান দাবি করছে, সেখানে শেষ করছেন কানে কানে আমরা কথা বলি ফিস ফিস করে, তুমি কোন দল। খেয়াল করতে হবে, শঙ্খ ঘোষের কবিতা পড়তে গেলে আমাদের খেয়াল করতে হবে প্রবল গতি। এই কবিতায় যা আছে তা প্রবল গতি। আমি সেই জন্য ওভাবে পড়ছিলাম। বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে গেলে তাকে আগে প্রশ্ন করো তুমি কোন দল। ইমেজটা ভাবুন, কলকাতার রাস্তা, ভিড়, বাস, দৌড়ে গিয়ে হাতল ধরতে চাইছে কেউ। আমিও করেছি অনেকবার, আপনিও করেছেন। গতি গতি গতি। বুকা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দল। তারপর ওই জ্যোতি এলো, ওই যে ফুল গাছে ছিল আর যে ফুল হাতে এলো, সেই দুই শব্দের মধ্যে যে অবাচ্যতা, তাকে উনি ধরে ফেললেন। আমি আমার কথা শেষ করবো, অনেকক্ষণ বলে ফেলেছি। শেষ করবো এটাই বলে যে আমার মনে হয় যে এই কাজটি শঙ্খ ঘোষের আগে বাংলা কবিতায়, প্রতিবাদের কবিতায় কেউ করেননি। এই নিঃশব্দের তর্জনী বাংলা কবিতায়, প্রতিবাদের কবিতায় তিনি প্রথম উত্থিত করেছেন। এখনও সেই নিঃশব্দের তর্জনী উত্থিত আছে। আমরা তার
অনুগামী হতে পারবো কিনা আমরা জানি না। এবং যে কারণে আমি বললাম যে তাকে যদি আমরা কেবল জাতির বিবেক বলি, সমাজের বিবেক বলি, তাহলে তার কবিতার প্রতি সুবিচার করা হবে না। আসলে আমরা, অনেকে বলেন যে শঙ্খ ঘোষের কবিতায় না এই ভেতরের খেলাগুলো অনেকে খেয়াল করেন না। এই যে গতি আর জ্যোতি নিয়ে খেলা করছেন উনি, দ্রুতি পেতে 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 কবিতাটা স্থির হয়ে যাচ্ছে হঠাৎ করে। চিত্রিত উচ্চারণ দাবি করছে, যেখানে কবিতাটা আবৃত্তি দাবি করছে, তার পাশেই কোথাও বলছে ফিস ফিস করে জিজ্ঞেস করো কানের কাছে গিয়ে তুমি কোন। আমরা খেয়াল করি না অনেক সময়। আমি একটা কবিতা লিখেছিলাম গত বছর স্যারের জন্মদিনে, সেটি আদম পত্রিকায় প্রকাশ পেয়েছিল। সেখানে আমি বলেছিলাম যে শঙ্খ ঘোষের মানুষটিও এবং কবিতাটিও আমি বিশ্বাস করি একটা পাহাড়ের মতো। অনেকে বলেছেন যে ওর কবিতায় এই ভাঙচুর কম। দূর থেকে একটা পাহাড়কে দেখুন, কি মনে হবে স্থাণু হয়ে আছে একটা পাহাড়, অনড়, নড়ছে না, চড়ছে না। তাই কি পাহাড়ও কিন্তু গতিশীল। পাহাড়ের ওপরে উঠুন, দূর থেকে যাকে স্থির এবং একটি মাত্র বিরাট প্রস্তরখণ্ড বলে মনে হচ্ছে, কালো ধূসর, তার ভেতরে গাড়ি চলেছে, তার ভেতরে একটা সাপ একটা জায়গা থেকে সরসর করে একটা জায়গায় চলে গেল, একটা গাছের থেকে আর একটা গাছে লাফিয়ে একটা পাখি গেল। এই যে চলমানতা, তা পাহাড়ের অন্তঃপ্রকৃতিতে আছে, কিন্তু দূর থেকে তাকে স্থির এবং স্থাণু মনে হচ্ছে। মানুষ শঙ্খ ঘোষের কবিতা অনেকটাই পাহাড়ের মতো, যা প্রবল গতিময় অন্তরে, দূর থেকে স্থিতিশীল। আবার উল্টো দিকে প্রতিবাদের কবিতার ক্ষেত্রে যখন বলব, তখন যা আসলে কবিতার ভেতরে শব্দের অবাচ্যতাকে জায়গা করে দেয়, নিঃশব্দের কবিতা লিখে যায়। ধন্যবাদ। আমরা চমৎকৃত, আমরা অভিভূত। কোনো বিশেষণেই বোধহয় বাধা যাবে না, এত অল্প সময়ে কীভাবে শঙ্খ ঘোষের প্রতিবাদী চেতনা এবং তার সঙ্গে ঐতিহ্যের পরম্পরাকে বেঁধে দিলেন। আরেকটা লাইন আমার মনে পড়ে যাচ্ছে, 90-এর দশকের একটা লাইন, পুলিশ যতক্ষণ গুলি চালালেও পুলিশ যতক্ষণ ভালো সে আমার পুলিশ। আর কিছুদিন আগেই আরেকটা কবিতা লাইন শঙ্খ ঘোষের, পুলিশ ততক্ষণ অন্যায় করে না যতক্ষণ আমার পুলিশ। একটি রাজত্বে, আর পরের রাজত্ব আরেকটি ওই চেয়ে দেখ খড়গ হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। আমি একটা কথা বলে শেষ করব, 40-এর দশকের থেকে বাংলা প্রতিবাদী কবিতার যে চলন, তার প্রায় 100% কবি ছিলেন বামপন্থী চেতনায় বিশ্বাসী। তারা শুধু বিরুদ্ধ মতকেই বলে গেছেন, কিন্তু শঙ্খ ঘোষই বোধহয় একমাত্র ব্যতিক্রম, যিনি মোটামুটি বামপন্থী চেতনায় স্থিত হয়েও তিনি তার মতাদর্শের সমর্থক সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে দ্বিধাবোধ করেননি। আমাদের আলোচনা সভা এখানেই শেষ হচ্ছে। এরপর আমি ডেকে নেব আমাদের প্রিয় কবি বর্ধমান থেকে